জুলি রায়বাড়িতে এসেই বান্টি, নয়নতারা আর মৌলির মুখোশ ঈশানী আর পিনাক্ষীর সামনে খুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ আর বাণী বিক্রম দেবের কথা শুনে অবাক হয়। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা বিক্রম স্যার, সেজন্য সেদিন প্রতিযোগিতায় আপনি আমাকে একটা কথা বলেছিলেন, সেই কথার মানে? তখন আমি বুঝতে না পারলেও এখন বুঝতে পেরেছি। তখন তো বিক্রম অবাক হয় আর বলে, শোনো অনিরুদ্ধ, তোমাকে সেই কথাটা না আমি আজকেও বলছি। বিজনেসে পার্টনার হয়, কিন্তু কোনো বন্ধু হয় না। বুঝতে পেরেছো? যে যার শত্রুই হয়। তখন তো এই কথা শুনে অনিরুদ্ধ তাকিয়ে থাকে। তখন বিক্রম দেব বলে, তাই আমি তোমাদেরকে বলছি, তোমাদের বিজনেসের যে অবস্থা, তার জন্য আমার কাছে তোমাদের আসতে হবে। তখন তাপস বলে, না, তোমার মতো মানুষের কাছে আমরা কোনোদিনও যাব না। তখন বাণী বলে, এই কোম্পানির এতটাও দুর্দিন চলে আসেনি যে আপনার কাছে গিয়ে আমাদেরকে মাথা নত করতে হবে। আমরা সবাই আছি, একজোট হয়ে কাজ করব। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, বাণী একদম ঠিক কথা বলেছে, আপনার কাছে আমাদের যেতে হবে না। তখন তাপস বলে, শোনো, তুমি এখন এখান থেকে বেরিয়ে যেতে পারো। তখন বিক্রম বলে, শোনো তাপস, আমি শুধুমাত্র তোমাকে নয়, শিবনাথ রায়কেও বলছি। কারণ তোমাদের এই রায়ান চ্যাটার্জি কোম্পানি যদি বাঁচাতে হয়, আমার সঙ্গে তোমাদের হাত মেলাতেই হবে। আমার কাছে কিছু শেয়ার বেচো, আর তোমাদের কোম্পানি আবার আগের জায়গাতে চলে যাবে। তোমাদের জন্য এই অফারটা রইলো। এবার ভেবে দেখো তোমরা কি করবে। ঠিক আছে? এই বলে সেখান থেকে তারপর বিক্রম দেব এই কথা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অনিরুদ্ধকে টেনে আর্য নিজের কেবিনে নিয়ে যায়। তখন অনিরুদ্ধ বলে, কি হয়েছে আর্য, আমাদের এখানে নিয়ে এলে কেন? তখন বাণী বলে, হ্যাঁ আর্য, তুমি আমাদের এখানে আনলে কেন? তখন আর্য বলে, দাদা বৌদি, তোমাদের জন্য আজকে আমি এই চাকরিটা পেয়েছি। বিশ্বাস করো, আমি যে কি খুশি হয়েছি, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাকে নতুন করে জীবন দিয়েছো তোমরা। তখন বাণী বলে, না আর্য, এ কথা বলবে না। তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব তোমাকে পালন করতে হবে। তাছাড়া তোমার ঘাড়ে তো অনেক বড় দায়িত্ব রয়েছে। সেটা হলো একটা ছোট্ট শিশুর জীবন, যেটাকে তোমাকে আস্তে আস্তে বড় করতে হবে। আর তোমার খেয়ালও রাখতে হবে। তখন আর্য বলে, হ্যাঁ দাদা বৌদি, আমি ঠিক পারবো। তখন অনিরুদ্ধ বলে, তোমাকে কিন্তু এই কোম্পানিও সামলাতে হবে, আর অন্তরাকেও ভালো রাখতে হবে। বুঝতে পেরেছো? তখন আর্য বলে, আমি দুটোই খুব ভালোভাবে পালন করব দায়িত্ব। তুমি চিন্তা করো না, আমাকে আশীর্বাদ করো। এই বলেই অনিরুদ্ধ আর বাণীকে প্রণাম করতে যায় আর্য। তখন অনিরুদ্ধ আর বাণী বলে, না না, প্রণাম করতে হবে না, আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে আছে। তখনই মৌলি সেখানে হাজির হয় আর বলে, এই তো, কংগ্রেচুলেশনস, এই বলে ফুল দেয় আর বলে, দেখো, গ্র্যান্ড মামি তোমার সঙ্গে কথা বলবে। তখন নয়নতারা আর্যকে বলে, দাদু ভাই, তোমার জন্য দেখো, আমি আজকে পুজো দিয়েছি, তোমার জন্য ফুল আর প্রসাদ আমি নিয়ে আসছি। তখন আর্য বলে, হঠাৎ করে আমার সঙ্গে কেন কথা বলছো তোমরা? তখন নয়নতারা বলে, কি যে বলো না, আমি তো তোমার দাদুকে বলে বলে তারপরে তোমার চাকরির ব্যবস্থাটা করেছি। তুমি কিন্তু অন্য কারো কথায় আবার নেচো না। তখনই মৌলি বলে, হ্যাঁ, তাই তো বলছি, যে তুমি অন্য কারো কথা কিন্তু শুনো না। তখন বাণী বলে, তুমি কি বোঝাতে চাইছো মৌলি? তখন অনিরুদ্ধ বলে, তুমি কি বলতে চাইছো বলো তো? তারপরে নয়নতারা বলে, আচ্ছা, আমি বরং ফোনটা কেটে দিচ্ছি, ঠিক আছে? তখন এই বলেই নয়নতারা ফোনটা কেটে দেয়। ওইদিকে বাণী বলে, আচ্ছা মৌলি, তোমার আর এটা কেমন প্ল্যান শুনি? কি বোঝাতে চাইছো তুমি আর্যকে? তুমি কি ভয় দেখাচ্ছ আর্যকে? তখনই মৌলি বলে, না না, আসলে আমি আর্যকে শুধু সাবধান করছি, কারণ সবার সঙ্গে তো আর সবকিছু মানায় না। আর্য, তুমি না সাবধান হয়ে যাও। কিছু কিছু মানুষ আছে, সব সময় সবাইকে ভাসিয়ে দেয়। এই যে কোম্পানিতে অনিরুদ্ধ হতো, কিভাবে ফেসে গিয়েছিল, তারপরে এই কোম্পানি থেকে রিজাইন নিয়েছিল। আর তাপস আঙ্কেল, সেও তো ফেসে আছে। তাই আর্য, তোমাকে আমি এই কথাটাই বলছি। তখন মৌলি বলে, আমার না আর কিছু বলার নেই, এই বলে চলে গেলেই তারপরে আর্য নিজের কাজ শুরু করে। ওইদিকে অনিরুদ্ধ বলে, বাণী, আমার কিন্তু ভয় করছে। মৌলি আমাকে কিন্তু বিপদে ফেলেছিল মৌলি নিজেই, তাহলে কি আমাকে ঠেট করে গেল? তখনই বাণী সেই কথাগুলোই বারবার করে ভাবতে থাকে, আর মৌলির কথা যেন মাথা থেকে বেরই হচ্ছে না। তখন অনিরুদ্ধ বাণীর কাছে এসে বসে আর বলে, বাণী, কি হয়েছে? তখন বাণী বলে, জানেন তো মিস্টার চ্যাটার্জি, আমি না মৌলির কথাগুলো শুধু ভাবছি, মৌলি এরকম ভাবে কেন বললো? তখন অনিরুদ্ধ বলে, ব্যাস, এখন তুমি চিন্তা করতে বসে গেছো, তাই তো? তোমাকে আমি বলেছি না, এই সময় তুমি কোনো রকম কোনো চিন্তা করবে না, শুধু রেস্ট নেবে আর নিজের খেয়াল রাখবে। তোমাকে না ঠিক করে খাওয়া দাওয়া করতে হবে। তখন বাণী বলে, তাই? আপনি তো দেখছি আমার খুব শাসন করছেন। তখন অনিরুদ্ধ বলে, এগুলো কেয়ার, শাসন নয়। এই বলে দুধের গ্লাসটা সামনে ধরে আর বলে, খেয়ে নাও। ঠিক তখনই তাপস আর্যকে নিয়ে সেখানে আসে।
তখন আর্য বলে, "কি ব্যাপার? আপনি আমাকে টানতে, টানতে এখানে কেন নিয়ে আসলেন?" তখন তাপস বলে, "আচ্ছা অনিরুদ্ধ বানি, তোমরা কি? হ্যাঁ? মেসোমশাই না হয় নাই বুঝতে পারল। তুমি আর্যকে এভাবে কোম্পানিতে ঢুকিয়ে দিলে? কেন?" তখন বানি বলে, "মেসোমশাই আপনি এরকম করছেন কেন? আপনার তো এরকম করার কথা নয়।" তখন তাপস বলে, "না, আর্য কিছুতেই অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ওই কোম্পানিতে থাকতে পারে না। আমি দরকার হলে মেসোমশাইয়ের সঙ্গে আবার কথা বলব।" তখন অনিরুদ্ধ বলে, "আচ্ছা, সবাই কি আপনার মতো নাকি? শুনুন, আর্যর এই চাকরিটা দরকার ছিল, সেইজন্য আমি দাদুকে বলে চাকরিটা দিয়েছি। আমি এই কোম্পানির সিইও। তাই আমি বুঝবো কি করব না করব।" তখন তাপস বলে, "না, এই কোম্পানিতে আমারও অধিকার আছে। তাই আমি ঠিক করব কে থাকবে, কে থাকবে না।" তখন অনিরুদ্ধ বলে, "আপনি আর্যর সঙ্গে এরকম করছেন কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। ও অন্তরা কি বিয়ে করেছে বলে?" তখন বানি বলে, "দেখুন মেসোমশাই, আর্যর না চাকরিটা খুব দরকার। কারণ অন্তরা মা হতে চলেছে। আর্য এই চাকরিটা না পেলে খুব সমস্যা হয়ে যেত।" তখন আর্য বলে, "শুনুন, আপনার খুব সবকিছুতে খুব সমস্যা, তাই না? শুধুমাত্র আমি আপনার মেয়েকে বিয়ে করেছি বলে এত সমস্যা? থাকবো না এখানে।" এই বলে সেখান থেকে রেগে চলে যায়। তারপর অনিরুদ্ধ বাণী বলে, "আচ্ছা, আপনি এরকমটা কেন করলেন?" তখন তাপস বলে, "তোমরা বুঝতে পারছো না। আমার না খুব ভয় করছে। সেই ভয় থেকেই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আমি এরকমভাবে অপমান করলাম যাতে আর্য নিজে থেকেই চাকরিটা ছেড়ে দেয়।" ওইদিকে আর্য প্রচন্ড রেগে যায়। তখনই মৌলি এসে আর্যকে বলে, "কি হয়েছে ভাই? এরকম করছো কেন? তুমি তো আমার ভাই, তাই না?" তখনই আর্য বলে, "শুনুন, আপনি আবার এখানে এসেছেন? আপনার সঙ্গে আমি কথা বলতে চাই না।" তখন মৌলি বলে, "দেখো, তোমার এই চাকরিটা নিয়ে অনেকেই অনেক সমস্যা করছে, তাই তো? আসলে তাপস আঙ্কেল না চাইছে না যে তুমি অ্যাকাউন্ট্যান্ট হিসেবে চাকরিতে থাকো।" তখন আর্য বলে, "এসব কথা বলে আমাকে ঘুরানোর চেষ্টা করতে পারবেন না।" তখন মৌলি বলে, "না, সত্যি কথা বলছি। এই যে অনিরুদ্ধ, কোম্পানিতে অনেক গরমিল আছে। তাই তো কিচ্ছু বলছে না। আর তাপস আঙ্কেল যখন ছিল তখনই না এই কোম্পানিতে গরমিলগুলো ছিল। অ্যাকাউন্টে অনেক গরমিল। সে সবকিছু না তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্যই। ওরা এরকম করছে।" তখন আর্য বলে, "মানে?" তখন মৌলি বলে, "হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, তোমাকে যেকোনো সময় ফাঁসিয়ে দিতে পারে।" ওইদিকে তাপস বলে, "এমনিতেই আমার মনে হচ্ছে কোম্পানিতে কোনো কিছু নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এতে আর্যকে যদি ফাঁসিয়ে দেওয়া হয়, তখন তো আমার মেয়েটা খুব কষ্ট পাবে। আমার মেয়েটা সহ্য করতে পারবে না।" তখন বানি আর অনিরুদ্ধ তাপসের কথাগুলো শুনে চমকে যায়। তখন তাপস বলে, "সেজন্যই আমি আর্যকে এরকমভাবে বললাম যেন আর্য অ্যাকাউন্ট্যান্ট হিসেবে না থাকে ওখানে। কারণ যেকোনো সময় সব দোষ আর্যর ঘাড়ে দিয়ে দিতে পারে। পুলিশ কেস হয়ে গেলে তখন কি করব আমরা? অ্যাকাউন্টারে এমনিতেই অনেক গরমিল আছে।" তখন অনিরুদ্ধ বলে, "তার জন্য আপনি এরকমভাবে ছেলেটাকে বলবেন? গরমিল থাকলে তদন্ত হবে?" তখন তাপস বলে, "তদন্ত আর কোথায় হচ্ছে? কিছুই তো মেলানো যাচ্ছে না। তখন যদি আজও ফেঁসে যায়, তখন তো আমার মেয়েটা খুব কষ্ট পাবে আর মেয়েটার কষ্ট আমি দেখতে পারব না।" তখন বানি বলে, "মেসোমশাই আপনি একদম চিন্তা করবেন না। আমরা আছি তো। কিচ্ছু হবে না আর্যর। আর আর্যর পাশে আমরা সবসময় থাকবো। আর আপনিও থাকবেন। অন্তরা তো আছে বলুন? অন্তরার কিচ্ছু আমি হতে দেব না।" তখন তাপস বলে, "দেখো বানি, আমি জানি তুমি সবসময় আছো তারপরেও।" ওইদিকে মৌলি আর্যর ব্রেন ওয়াশ করার চেষ্টা করে আর বলে, "তোমাকে কিন্তু পুলিশে ধরিয়ে দিতে পারে। সব দায় তোমার ঘাড়ে দিতে পারে।" তখন আরজু বসে পড়ে আর বলে, "সত্যিই কি তাহলে কোম্পানিতে কোনো গরমিল আছে? আমি তো বুঝতে পারছি না।" ওইদিকে মলি মনে, মনে বলে, "যাক, টোপটা মনে হচ্ছে গিলেছে। তাহলে আমি চলে যাচ্ছি।" তখন আরজু এই নিয়ে ভাবতে থাকে। তার পরের দিন দেখা যাবে তানিয়াকে রেডি করিয়ে দেয় বানি। তারপরেই দেখা যাবে জুলি বান্টির সঙ্গে দেখা করতে এসেছে। ওইদিকে অনিরুদ্ধ সবটা দেখে জানালা দিয়ে আর বলে, "বানি, দেখো।" তখন বানি দেখে আর বলে, "এটা তো জুলি। জুলি এখানে কি করছে?" তখন অনিরুদ্ধ বলে, "বুঝতে পারছো না? আসলে সেই পুরুষটা হলো এই বান্টি।" তারপরে ওরা হাতে নাতে জুলি আর বান্টিকে ধরে। তারপরে বানি বলে, "কি ব্যাপার জুলি? তুমি এখানে কি করছো?" তখন বান্টি কোনোভাবে কথাটা কাটানোর চেষ্টা করে। তখন বানি প্রচন্ড রেগে যায় আর বলে, "জুলি তো কথা বলতে পারে, তাই তো?" তখন জুলি কিছু বলার আগেই অনিরুদ্ধ ঠাসিয়ে একটা চড় মারে বান্টিকে আর বলে, "একটা মেয়েকে নিয়ে এইভাবে খেলা করছিস? তোর এত বড় সাহস হয় কি করে? একটা মেয়ের সঙ্গে এরকম করছিস?" তখন তো জুলি চমকে যায়। তারপরেই অনিরুদ্ধ বলে, "এই মেয়েটাকে ব্যবহার করে বারবার করে বানির ক্ষতি করার চেষ্টা করেছিস।" তখনই বানি বলে, "আসলে বান্টি, আমি জানতাম যে তুমি সবসময় ঠাম্মি আর মৌলির সঙ্গে থাকো। কিন্তু তুমিও যে ওদের মতো এত খারাপ, আমি না কোনোদিনও ভাবতে পারিনি। বিশ্বাস করো, আমি ভাবিওনি যে তুমি এসব করতে পারো। একটা মেয়েকে এইভাবে ঠকালে? কেন? এমন কি করেছো? যার জন্য জুলিকে এই বাড়িতে চলে আসতে হলো? কি করেছো বলো?" তখন বান্টি কিচ্ছু বলে না। তারপর অনিরুদ্ধ বলে, "তুমি বুঝতে পারছো না? জুলির মুখ থেকে এবার শুনতে হবে।
তখন জুলিকে বলে, জুলি এখানে কেন এসেছো? তখন জুলিকে দেখে নয়নতারা ভয় পেয়ে যায় আর বলে, এমা এই মেয়েটা এখানে কি করছে? তখনই মৌলি, ঈশানী, পিনাকি সহ সবাই চলে আসে। তখন মৌলি বলে, তুমি তুমি এখানে কি করছো? তখনই জুলি বলে, ওমা তুমি বাজে শাশুড়ির মতো কথা বলছো কেন? আর ননদ, তুমি তো বলেছিলে যে আমাকে বান্টির সঙ্গে বিয়ে দেবে, আমাদের 1 সপ্তাহ পরে বিয়ে। তখন তো ঈশানী আর পিনাকি চমকে যায়। তখন জুলি বলে, হ্যাঁ আমাকে বলেছিল তো যে বানি ম্যাডাম খুব খারাপ, ওরাই তো বলেছিল। তখন মৌলি বলে, মিথ্যে কথা বলছো তুমি। তখন বানি বলে, তাই নাকি? আমাকে খুব খারাপ বলেছো তাই তো মৌলি? হ্যাঁ আমরা জানতাম যে এই মেয়েটাকে তোমরা ব্যবহার করেছো। তখনই পিনাকি বলে, মানে কি বলছো তোমরা? কিছুই তো বুঝতে পারছি না, বলো তো কি হয়েছে? তখন জুলি বলে, দেখুন না, ওই প্রতিযোগিতায় আমাকে দিয়ে ওরা অনেক কিছু করিয়েছে। বলেছে এই বান্টি আমাকে বিয়ে করবে, আমাকে প্রপোজও করেছিল। তখনই বানি বলে, হ্যাঁ আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছে এই ঠাম্মি, মৌলি আর এই বান্টি মিলে। আমি তো ভেবেছিলাম অন্য কেউ হয়তোবা, কিন্তু এখন তো দেখছি বান্টি। তখন অনিরুদ্ধ বলে, আসলে মাসিমণি, ওই প্রতিযোগিতায় বানির অ্যাসেট হিসেবে জুলিকে রাখা হয়েছিল, কিন্তু জুলিকে দিয়েই ওরা বানির অনেক ক্ষতি করার চেষ্টা করে। তখন মলি বলে, বিশ্বাস করো মম, সব মিথ্যে কথা। তখন নয়নতারা বলে, এই মেয়েটা মেয়েটা বেরিয়ে যাও এখান থেকে। তখন জুলি বলে, কেন গো? তোমরাই তো বলেছিলে বান্টির সঙ্গে আমার বিয়ে দেবে, 1 সপ্তাহ পরেই তো আমাদের বিয়ে হওয়ার কথা। আর তুমি কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? তুমিও তো বলেছো যে এই বানি ম্যাডাম নাকি খুব খারাপ। তখন বান্টিকে চেপে ধরে জুলি। তখন বান্টি বলে, না না আমি এরকম কিছু করিনি। তারপরে দেখা যাবে মৌলিও অস্বীকার করে। আর জুলিকে মারতে গেলেই বানি এসে হাতটা ধরে ফেলে আর বলে, একদম নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করবে না মৌলি। সব জায়গায় সবকিছু চলে না। তুমি যে কি জিনিস সেটা তো আমি জানি, তাই না? তুমি যে আমাকে বারবার করে হারানোর চেষ্টা করেছো সেটা তো আমি জানি। তখন অনিরুদ্ধ বলে, আমি ভাবতে পারছি না মৌলি তুমি এরকম কাজ করতে পারো। তখন ঈশানী বলে, মৌলি কি বলছো বলো তো সত্যি কথা। তখন মৌলি বলে, না মম আমি জানি না। তখনই জুলি বলে, আপনি মিথ্যে কথা বলছেন কেন? খারাপ ননদের মতো। আপনিও তো আমাকে বলেছিলেন বানি ম্যাডাম পচা, খুব খারাপ। তখন বানি বলে, হ্যাঁ আমি তো খুব খারাপই, কারণ ওদের সবসময় চালাকি তো ধরে ফেলি, তাই না? তখন পিনাকি বলে, আমি তো বুঝতেই পারছি না বান্টি, তুই এসব কাজগুলো করেছিস? তখনই জুলি বলে, আমি বান্টিকে ভালোবেসে ফেলেছি, বান্টির সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা। তারপরেই জুলি ঈশানীকে বলে, আচ্ছা আপনি কি আমার মাসির শাশুড়ি? তখনই জুলিকে আদর করে ঈশানী। তখন মৌলি এসে ঈশানীকে সরিয়ে নেয় আর বলে, একদম আমার মমের কাছে আসবে না। আজকাল তো সবাই আমার মমকে নিজের মা বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে